আম্মু, আমি তোমাকে বিয়ে করব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার ছেলে সিফাতের এই কথা শুনে আমি পাথর হয়ে গেলাম। বিশ্বাস করতে পারছিলাম না আমার কান। সিফাত, ভুল শুনলাম বোধহয়। আবার বলতো। সিফাত আমার সামনে বসল। আম্মু, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে বিয়ে করব। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার শরীর কাঁপতে লাগল। আমি সিফাতের দিকে তাকালাম, ওর চোখে এক ধরনের প্রত্যয় যা আমি আগে কখনো দেখিনি। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। এসব কি বলছিস? ছেলে কি কখনো বিয়ে করে? সিফাত আমার হাত ধরে নিল। আম্মু, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আব্বু মারা যাওয়ার পর তুমি একা। আমিও একা। আমরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? আমি তোমাকে সুখী করতে চাই আম্মু, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। আমি হাত ছাড়িয়ে নিলাম। সিফাত, এসব কি বলছিস? আমি তোর জন্ম দিয়েছি। তুই আমার ছেলে। এটা কত বড় পাপ। সিফাত আমার কাছে এগিয়ে এলো। আম্মু, পাপপুণ্য মানুষের তৈরি ধারণা। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তোমার চোখে ঘি। আমি পিছনে হেঁটে গেলাম। সিফাত, তুই চলে যা এখান থেকে। আমি তোর কথা শুনতে চাই না গি। সিফাত আমার সামনে নতজানু হয়ে বসল। আম্মু, আমি কলকাতা চলে যাচ্ছি। সেখানে আমার এক বন্ধু থাকে, সে আমাদের থাকার ব্যবস্থা করবে। আমি চাই তুমি আমার সাথে আসো। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি সিফাতের দিকে তাকালাম। আমার বয়স এখন ৩৬, সিফাতের বয়স ১৮। সিফাতের বাবা মারা গেছে ২ বছর আগে। তারপর থেকে আমরা দুজন একসাথে আছি। আর এখন সিফাত আমাকে বিয়ে করতে চায়। আম্মু, বলো তুমি আমার সাথে আসবে। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। ঠকাত আমার মনে পড়ল সেই রাতের কথা। আজ থেকে ৩ মাস আগের সেই ভয়ঙ্কর রাত। সিফাত যখন জ্বরে কাতরাচ্ছিল। ১০৫ ডিগ্রি জ্বর। ডাক্তার বলেছিল যে ওর শরীরে ভাইরাস ঢুকেছে, যে কোনো মুহূর্তে ও কোমায় চলে যেতে পারে। আমি সারা রাত সিফাতের পাশে বসেছিলাম, ওর হাত ধরে, ওর কপালে জল দিয়ে। আর সেই রাতেই সিফাত আমাকে বারবার বলেছিল, আম্মু, একটা কথা বলবো। আমি ওর মুখে হাত চাপা দিয়ে রেখেছিলাম, পরে বলবি, এখন শুধু ঘুমা। আমি জানতাম না যে সিফাত তখন কি বলতে চেয়েছিল। আমি গভীর দীর্ঘশ্বাস ছাড়লাম। সিফাত, তুই ঠিক আছিস? কোনো সমস্যা হয়েছে? আবার কি জ্বর এসেছে? ডাক্তারের কাছে যাবি? সিফাত আমার হাত আবার ধরল। আম্মু, আমি সম্পূর্ণ সুস্থ। জ্বরটর কিছু নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হতবাক হয়ে দেখলাম সিফাতের চোখ লাল হয়ে গেছে। ও যেন আমার দিকে তাকিয়েও আমাকে দেখছে না। ওর চোখ দেখে মনে হচ্ছিল ও যেন কোনো বশীকরণের মন্ত্রে আচ্ছন্ন। সিফাত, আমি ধীরে ধীরে বললাম, তোর কি মনে আছে গত বছর আমরা ঢাকা থেকে ফিরে আসার পরে, তোর দাদাজান মারা যাওয়ার পর, আমরা কোথায় গিয়েছিলাম? সিফাত ভুরু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমরা কোথাও যাইনি তো। আমরা এই বাড়িতেই ছিলাম। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। না, আমরা ঢাকা থেকে ফিরে রাজশাহী গিয়েছিলাম। তোর দাদাজানের শেষকৃত্য করতে গিয়েছিলাম। সেখানে থেকে সুন্দরবন গিয়েছিলাম ১ সপ্তাহের জন্য। সিফাত আমার দিকে অবাক হয়ে তাকাল। আম্মু, তুমি কি পাগল হয়ে গেছ? আমরা কোথাও যাইনি। আমার দাদাজান? তিনি তো ৫ বছর আগে মারা গেছেন। আমার চোখ বড় হয়ে গেল। সিফাত, তোর দাদাজান গত বছরই মারা গেছেন। তিনি তোর সাথে দেখা করতে ঢাকা এসেছিলেন, ফিরে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হয়েছিল। সিফাত উঠে দাঁড়াল। আম্মু, তুমি বানিয়ে বলছ। আমার দাদাজান ৫ বছর আগে মারা গেছেন। আর আমরা কোথাও যাইনি। আমি সিফাতের দিকে ভালো করে তাকালাম। ওর চোখের তারায় অদ্ভুত একটা লাল আভা খেলে গেল। আমি আস্তে আস্তে সোফা থেকে উঠে দাঁড়ালাম। আমি এক্ষুনি আসছি সিফাত। আমি আমার বেডরুমে গেলাম। আমার মোবাইল ফোন নিলাম। সিফাত আমার পেছনে এসে দাঁড়াল। কাকে ফোন করছো, আম্মু? আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিছু না সিফাত। আমি শুধু শুধু তোর খালাকে ফোন করব। বলবো আমরা কলকাতা যাচ্ছি। সিফাত আমার হাত থেকে ফোন কেড়ে নিল।
আম্মু, কেন তুমি সাহায্য চাইছ? আমাদের কারো সাহায্য দরকার নেই। তুমি আর আমরা একসাথে থাকব। স্বামী-স্ত্রী হিসেবে গু। আমি সিফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। সিফাত আমার দিকে এগিয়ে এলো। আম্মু, আমরা একসাথে থাকব সারা জীবন। কেউ আমাদের আলাদা করতে পারবে না গি। সিফাত আমার কাঁধে হাত রাখল। ওর হাত ঠান্ডা বরফের মতো। আমি চিৎকার করে উঠলাম, সিফাত, তোর হাত এত ঠান্ডা কেন? সিফাত হাসল। একটা অদ্ভুত, অস্বাভাবিক হাসি। আম্মু, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে দেখলেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি সিফাতের চোখের দিকে তাকালাম। ওর চোখ আরও লাল হয়ে গেছে, যেন কোনো জ্বলন্ত আগুন। আমি বুঝতে পারলাম এ আমার সিফাত নয়। আমার সিফাতের চোখ কালো, গভীর কালো। তুই কে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। তুই আমার সিফাত নোস্ক। সিফাত হাসল। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার সিফাত। তোমার ছেলে। যাকে তুমি জন্ম দিয়েছ। যাকে তুমি লালন পালন করেছ। যাকে তুমি ভালোবাসো। আমি আমার চারপাশে তাকালাম। দরজা খোলা ছিল। আমি দৌড়ে বাইরে বের হতে চেষ্টা করলাম। কিন্তু সিফাত আমার আগেই দরজার সামনে দাঁড়াল। ও কিভাবে এত দ্রুত দৌড়াল? ও কিভাবে আমার আগে দরজার সামনে এসে দাঁড়াল? ও তো আমার পেছনে ছিল। আম্মু, কোথায় যাচ্ছ? আমরা কি কলকাতা যাব না? আমরা কি বিয়ে করব না? আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম, সিফাতের দিকে তাকিয়ে। আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। সুন্দরবন। আমরা সুন্দরবন গিয়েছিলাম গত বছর। সেখানে একজন সাধু আমাদের সতর্ক করেছিলেন। ওই জঙ্গলে যেজো না, সাধু বলেছিলেন। ওখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। ও ছলনা করে মানুষের রূপ ধারণ করে। তারপর ওদের জাদুমন্ত্রে আচ্ছন্ন করে। ওই আত্মা ভালোবাসা দিয়ে মানুষকে বশ করে, তারপর ওদের আত্মা খেয়ে ফেলে গু। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম সাধুর কথা। কিন্তু কি একটা কারণে আমার মনে আছে সাধু আমাদের কি বলেছিলেন। যদি কখনো এই আত্মা তোমাদের খুঁজে পায়, সাধু বলেছিলেন, তাহলে ওকে বলবে, আমি জানি তুমি কে। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। আমি সিফাতের দিকে তাকালাম। তুমি কে? তুমি আমার সিফাত নও। সিফাত এক পা এগিয়ে এলো। আম্মু, আমি তোমার সিফাত। আমরা একসাথে থাকব। আমরা বিয়ে করব। আমরা সুখে থাকব। আমি আমার 2 হাত দিয়ে আমার কান চেপে ধরলাম। চুপ করো। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। তুমি আমার সিফাতকে আমার কাছ থেকে নিয়ে গেছ। সিফাতের চেহারা বদলে যেতে লাগল। ওর চোখ আরও লাল হয়ে গেল। ওর দাঁত বড় হয়ে গেল। ওর নখ লম্বা হয়ে গেল। তুমি জানো না তুমি কি করলে, সিফাত বলল, কিন্তু ওর গলা আর সিফাতের গলা নয়। এটা একটা গভীর, ভারী গলা, মনে হচ্ছিল গলার ভেতর থেকে পাথর ঘষে বের হচ্ছে। আমার সিফাতকে ফিরিয়ে দাও, আমি চিৎকার করে বললাম। সিফাত, না, এই অপদেবতা আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি ঘাসের উপর শুয়ে আছি, আমার চারপাশে ঘন অন্ধকার। একটু দূরেই একটা আগুন জ্বলছে। আমি উঠে বসলাম। আমার মাথায় তীব্র ব্যথা। আমি আমার মাথায় হাত দিলাম, হাতে রক্ত লেগে রইল। সিফাত, আমি ডাকলাম। সিফাত, তুই কোথায়? আম্মু খো। আমি শুনলাম সিফাতের গলা। আমি চারদিকে তাকালাম, কিন্তু সিফাতকে দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি আবার ডাকলাম। আম্মু, আমি এখানে। কি গলাটা আবার এলো, এবার একটু দূর থেকে। আমি উঠে দাঁড়ালাম, দুর্বল পায়ে আমি হাঁটতে লাগলাম গলার দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা আগুন দেখতে পেলাম। আমি আগুনের দিকে হাঁটতে লাগলাম। আম্মু, কে? এবার গলাটা আমার পেছন থেকে এলো। আমি পেছনে ফিরলাম। কিছু দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না গি। আম্মু, আমি এখানে। আমার কাছে এসো। আমি পেছন ফিরলাম আবার। এবার আমি দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, ওর চেহারা দেখা যাচ্ছে না। সিফাত।
আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে গি। কে? কে তোকে বন্দি করে রেখেছে? হরণকর্তা। ও আমার রূপ ধারণ করেছে। ও তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে গি। আমি এগিয়ে গেলাম। আস্তে আস্তে মানুষটার চেহারা দেখতে পেলাম। সিফাত। আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। ও তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। আমি সিফাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। সিফাত, আমি ওর গালে হাত রাখলাম। আম্মু, চলে এসো। আমার সাথে চলে এসো। আমরা বাড়ি ফিরে যাই। সিফাত, আমরা কোথায়? জঙ্গলে। ও আমাদের জঙ্গলে নিয়ে এসেছে। আম্মু, আমার হাত ধরো, আমরা বাড়ি ফিরে যাই। আমি সিফাতের হাত ধরলাম। তারপর ওর হাত ছেড়ে দিলাম। আম্মু, কি হলো? তোর হাত এত ঠান্ডা কেন? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আমার শরীর ঠান্ডা, আমি ভয়ে কাঁপছি। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা গু। সিফাতের চোখ লাল হয়ে গেল। তুমি এত বুদ্ধিমতী, নাজনীন। তুমি ঠিকই ধরেছ গু। আমি আরও পিছিয়ে গেলাম। আমার সিফাত কোথায়? হরণকর্তা সিফাতের রূপ থেকে তার আসল রূপে ফিরে গেল। এটা একটা ভয়ঙ্কর দানব। ওর চোখ লাল, ওর দাঁত ধারালো, ওর হাত লম্বা, ওর আঙুলের নখ ছুরির মতো। তোমার ছেলে আমার কাছে বন্দী। আমি ওকে ছেড়ে দেব যদি তুমি আমার সাথে থাকো গু। কিভাবে জানব তুমি সত্যি বলছ? হরণকর্তা ইশারা করল পেছনে। আমি পেছনে তাকালাম। একটা গাছে আমার সিফাত বাঁধা ছিল। ও আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আম্মু, তুমি এখান থেকে চলে যাও, সিফাত চিৎকার করে বলল। ও তোমাকে ছলনা করছে। ও তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছে। ও আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে গু। আমি সিফাতের দিকে তাকালাম। তারপর আমি হরণকর্তার দিকে ফিরলাম। আমি কি করতে হবে? আমার সিফাতকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? হরণকর্তা হাসল। আমার সাথে থাকো। আমার সঙ্গিনী হও। আমার বিয়ে করো। আম্মু, না, সিফাত চিৎকার করল। হরণকর্তা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। রাজি? তোমার ছেলের জীবনের বিনিময়ে তোমার জীবন? আমি হরণকর্তার দিকে এগোলাম। ওর হাত ধরতে যাচ্ছিলাম, এমন সময় আমার কানে এলো একটা গলা। নাজনীন। ওটা ছলনা। ওরা দুজনেই ছলনাকারী। আমার পেছনে সাধু দাঁড়িয়েছিলেন। ওরা দুজনেই হরণকর্তা। ওরা ছলনা করছে। তোমার সিফাত ওখানে নেই। ও অন্য কোথাও। এটা একটা ফাঁদ। আমি সাধুর দিকে তাকালাম। কি? এটা একটা ফাঁদ? সাধু বললেন, তোমার ছেলেকে ওরা বন্দি করে রেখেছে। কিন্তু এখানে নয়। তোমাকে ভুল জায়গায় নিয়ে এসেছে। যেখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে না গি। আম্মু, ও মিথ্যা বলছে, সিফাত চিৎকার করল। ও ছলনাকারী, সাধু বললেন। আমার সাথে এসো, আমি তোমাকে সত্যি জায়গায় নিয়ে যাব। যেখানে তোমার ছেলে সিফাত অপেক্ষা করছে গি। হরণকর্তা ওর ভয়ঙ্কর রূপ থেকে আবার সিফাতের রূপে ফিরে গেল। আম্মু, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যাবাদী। ও তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে গি। আমি দুজনের দিকেই তাকালাম, বিভ্রান্ত। কে সত্য বলছে? কে মিথ্যা বলছে? আমি আমার ছেলেকে উদ্ধার করতে চাই, কিন্তু কে আমার ছেলে? কে হরণকর্তা? তখনই আমি আমার কোমরের কাছে একটা ভারী বোধ করলাম। আমি হাত দিয়ে দেখলাম আমার কোমরে একটা ছুরি ঝুলছে। আমি ছুরি হাতে নিলাম। ছুরির হাতলে চাঁদের আলো পরে চকচক করতে লাগল। ওই ছুরি দিয়ে তোমার রক্ত দাও, সাধু বললেন। তোমার রক্ত দিয়ে আসল সিফাতকে খুঁজে বের করা যাবে গু। আম্মু, না, সিফাত চিৎকার করল। ও তোমাকে আত্মহত্যা করাতে চাইছে। ও হরণকর্তা। ও আমাদের ধ্বংস করতে চাইছে। আমি ছুরি নিয়ে এক পা এগোলাম, তারপর থমকে দাঁড়ালাম। আমার মনে হঠাৎ পড়ল সুন্দরবনে আমাদের সেই ভ্রমণের কথা। আমরা ভ্রমণ করছিলাম না। আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমি পালিয়ে যাচ্ছিলাম সিফাতের বাবার থেকে, রহিম থেকে। রহিম জানতে পেরেছিল যে আমি ও সিফাত পালিয়ে যাচ্ছি। রহিম আমাদের পেছনে ধাওয়া করেছিল। রহিম আমাদের খুঁজে বের করেছিল চট্টগ্রামে আমার বোনের বাড়িতে। সেখান থেকে আমরা ধাওয়া খেয়ে সুন্দরবনে এসেছিলাম।
সেখানে আমরা সাধুকে দেখেছিলাম, যিনি আমাদের লুকিয়ে রেখেছিলেন, যিনি আমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলেন। রহিম, রহিম। আমি সাধুর দিকে তাকালাম, আরও ভালো করে তাকালাম। আমি চিনতে পারলাম সাধুর চেহারা বদলে যাচ্ছে ধীরে ধীরে। সাধুর মুখ রহিমের মুখে পরিণত হচ্ছে। রহিম, আমি ফিসফিস করে বললাম। সাধু, না। রহিম হাসল। তুমি আমাকে চিনতে পেরেছ, নাজনীন? ভালো। তোমার বুদ্ধি আমার ভালোই লাগে গু। রহিম আমার দিকে এগিয়ে এলো। নাজনীন, আমি তোমাকে এবং সিফাতকে নিয়ে যাব। তোমরা পালাতে পারবে না গি। রহিম, আমি ফিসফিস করে বললাম। কেন? কেন তুমি এসব করছ? কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ না? রহিম আরও এগিয়ে এলো। কারণ তোমরা আমার সম্পত্তি। আমি সিফাতকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তোমরা আমার। আমি তোমাদের ছেড়ে দেব না গি। আমি আরও পিছিয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে আরেকজন সিফাতের মতো দেখতে ছেলে গাছে বাঁধা ছিল, সে আমার দিকে তাকিয়ে আছে। এত সিফাত, কিন্তু কোনটা আমার সিফাত? রহিম আমার হাত ধরতে এলো। আমি রহিমের হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রহিমের হাতের তালুতে ক্ষত। আমার মনে পড়ল 2 বছর আগে রহিম আমাকে মারতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। সেই ক্ষতের দাগ। আমি ছুরি দিয়ে রহিমের হাত কেটে দিলাম। রহিম আর্তনাদ করে উঠল। আমি পিছিয়ে গেলাম। তোমার হাতে ক্ষতের দাগ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি, রহিম, আমি বললাম। তুমি হরণকর্তা নও। তুমি আমার স্বামী, যাকে আমি ঘৃণা করি, যে আমাকে এবং সিফাতকে আটকে রেখেছিল, মারধর করত, যার থেকে আমরা পালিয়ে এসেছিলাম গে। আমি পেছনে ফিরলাম। সিফাতের মতো দেখতে ছেলে যে বাধা ছিল, তার দিকে এগোলাম। আস্তে আস্তে আমি ওর বাঁধন খুলতে লাগলাম। আম্মু, ছেলেটা বলল। ওর গলা আমার সিফাতের গলার মতো। সিফাত? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি। ছেলেটা বলল। আমি সিফাত। আমি ছেলেটার চোখের দিকে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো, আমার সিফাতের চোখের মতো। সিফাত? আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বাঁধন খুলে ফেললাম। সিফাত আমাকে জড়িয়ে ধরল। আম্মু, আব্বু কি এখানে? সিফাত জিজ্ঞেস করল। আমি সিফাতকে টেনে নিয়ে পিছনে তাকালাম। রহিম আমাদের দিকে ছুটে আসছিল। আমি সিফাতকে নিয়ে দৌড়াতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? সিফাত জিজ্ঞেস করল। যেখানে আমরা যাচ্ছিলাম, আমি বললাম। কলকাতা। আমরা দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রহিম আমাদের পেছনে ধাওয়া করছিল। তোমরা পালাতে পারবে না, রহিম চিৎকার করল। তোমরা আমার সম্পত্তি। আমি আর সিফাত দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমাদের পুরনো বাড়ির মতো দেখতে, যেখানে আমরা থাকতাম রহিমের সাথে। আম্মু, কেন আমরা এখানে এসেছি? সিফাত জিজ্ঞেস করল। এখানে তো আব্বু থাকে গি। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু এখানে থাকে না। তোর আব্বু আমাদের পেছনে ধাওয়া করছে। আমরা যাকে দেখলাম, সাধুর ছদ্মবেশে গু। সিফাত আমার দিকে বিস্মিত চোখে তাকাল। আম্মু, কি বলছ? আমার আব্বু তো এই বাড়িতে থাকে। আমরা 3 জন এই বাড়িতে থাকি। আমি হতবাক হয়ে সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু আমাদের উপর অত্যাচার করত। তোকে মারত, আমাকে মারত। আমরা 3 মাস আগে ওকে ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে গিয়ে। সিফাত মাথা নাড়ল। না আম্মু, আমরা কোথাও যাইনি। আমরা এই বাড়িতেই থাকি, আব্বুর সাথে গিয়ে। আমি সিফাতের হাত ধরলাম উত্তেজিত হয়ে। সিফাত, মনে কর আমরা কিভাবে পালিয়েছিলাম রাতের আধারে। তোর আব্বু আমাদের মারতে আসছিল আর আমরা পালিয়েছিলাম। আমরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়েছিলাম, তারপর বাসে করে সুন্দরবন গ। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি কিছু মনে করতে পারছি না। আমার মনে আছে আমরা এই বাড়িতে থাকি 3 জন, একটি পরিবার। আমি এদিক ওদিক তাকালাম। আমরা ভুল জায়গায় এসেছি সিফাত। এটা আমাদের বাড়ি নয়। চল আমরা অন্য দিকে যাই। আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম। আমি একটা পথ খুঁজতে লাগলাম, জঙ্গল থেকে বের হওয়ার পথ। আমরা হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ আমরা একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে একটা কুটির, ছোট্ট কুটির।
আমি কুটিরের দিকে তাকালাম, কুটিরের সামনে সাধু দাঁড়িয়েছিলেন, আসল সাধু। তোমরা এসেছ, সাধু বললেন। আমি জানতাম তোমরা আসবে গু। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সাধু, সাধু বললেন। আমি তোমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? সুন্দরবনে? আমার মনে পড়ল। সাধু আমাদের লুকিয়ে রেখেছিলেন যখন রহিম আমাদের খুঁজছিল। আপনি? আমি বললাম। আপনি সেই সাধু। আপনি আমাদের সাহায্য করেছিলেন গু। সাধু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই সাধু। তোমরা আবার বিপদে পড়েছ। রহিম তোমাদের খুঁজে পেয়েছে গি। কিভাবে? কিভাবে ও আমাদের খুঁজে পেল? সাধু বললেন, রহিম একজন জাদুকর। ও জাদু জানে। ও মন নিয়ন্ত্রণ করতে পারে। ও তোমাদের মাথায় ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ভুলে গেছ যে তোমরা ওর থেকে পালিয়েছিলে। সিফাত এখনো ভুলে আছে গি। আমার আব্বু জাদুকর? সিফাত জিজ্ঞেস করল। এটা সম্ভব না। আমার আব্বু একজন ব্যবসায়ী। সাধু সিফাতের দিকে তাকালেন। সিফাত, তোমার আব্বু একজন জাদুকর। সে সবার সাথে মিথ্যা ব্যবহার করে, তোমার সাথেও। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার আম্মুকে নিয়ন্ত্রণ করতে চায় গু। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করি না গি। সাধু বললেন, তোমাদের এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে রহিম তোমাদের খুঁজে পাবে গি। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কলকাতা, সাধু বললেন। সেখানে যাওয়ার কথা ছিল তোমাদের, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। কিন্তু রহিম আমাদের ধরতে পারে গু। সাধু বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের লুকিয়ে রাখব যতক্ষণ না তোমরা কলকাতা পৌঁছাও। আম্মু? সিফাত বলল। আমি বাড়ি যেতে চাই। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, আমরা বাড়ি যেতে পারব না। তোর আব্বু সেখানে আছে। ও আমাদের মারবে। আমাদের পালাতে হবে গু। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি মনে করতে পারছি না। আমার আব্বু আমাদের সাথে খারাপ ব্যবহার করত? আমি সিফাতের হাত ধরলাম। হ্যাঁ সিফাত, তোর আব্বু আমাদের মারত। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করত। ও আমাদের বন্দী করে রেখেছিল। ও আমাদের ছাড়তে চায়নি গি। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটি সুখী পরিবার ছিলাম গ। এটা তোর আব্বুর জাদু, আমি বললাম। ও তোর মনে ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। আসল স্মৃতি মুছে ফেলেছে গি। আমাদের চলে যেতে হবে, সাধু বললেন। রহিম এখানে আসছে। আমি ওর উপস্থিতি টের পাচ্ছি গু। আমরা সাধুর সাথে যেতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সিফাত বিভ্রান্ত, ও জানে না কাকে বিশ্বাস করবে। আমিও বিভ্রান্ত, আমি নিশ্চিত নই আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। আমরা জঙ্গল থেকে বের হয়ে একটা নদীর তীরে এসে দাঁড়ালাম। সাধু একটা নৌকা দেখালেন যা নদীর পাড়ে বাঁধা ছিল। ওই নৌকায় চড়ে নদী পার হও, সাধু বললেন। ওপারে গিয়ে রেল স্টেশন খুঁজে বের করো। সেখান থেকে কলকাতা ট্রেন ধরো। আমরা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গলা এলো। তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফিরে তাকালাম। রহিম সেখানে দাঁড়িয়েছিল, আমাদের দিকে তাকিয়ে। ওর হাতে একটা ছুরি, ওর চোখে ক্রোধ। তোমরা আমার সম্পত্তি, রহিম বলল। তোমরা আমাকে ছেড়ে যেতে পারবে না গি। সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। রহিম, তুমি ওদের ছেড়ে দাও। ওরা তোমার সম্পত্তি নয়। ওরা স্বাধীন মানুষ গ। রহিম হাসল। সাধু, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা ঘামিও না। এটা আমার পরিবার। আমার নাজনীন, আমার সিফাত। সাধু বললেন, তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না, রহিম। ওরা চলে যাবে গু। রহিম রেগে ক্ষেপে গেল। না, ওরা যাবে না। ওরা আমার কাছেই থাকবে। রহিম ছুরি নিয়ে সাধুর দিকে ছুটে এল। সাধু রহিমের হাত ধরে ফেললেন। তারপর শুরু হল এক যুদ্ধ সাধু আর রহিমের মধ্যে। চলে যাও, সাধু আমাদের বললেন। নৌকায় ওঠো। চলে যাও। আমি সিফাতকে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা খুলে দিলাম। রহিম আমাদের দিকে ছুটে এলো। না, তোমরা যাবে না। সাধু রহিমকে আটকে রাখলেন। যাও, সাধু চিৎকার করলেন। যাও। আমরা নৌকায় চেপে নদী পার হতে লাগলাম। আমি দেখতে পেলাম রহিম সাধুর সাথে লড়াই করছে।
তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। রহিম ছুরি দিয়ে সাধুকে আঘাত করল। সাধু মাটিতে পড়ে গেলেন। রহিম নদীর দিকে ছুটে এলো। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না, রহিম চিৎকার করল। আমি তোমাদের খুঁজে বের করব। আমি তোমাদের খুঁজে বের করবই। আমরা নদী পার হয়ে ওপারে নামলাম। আমরা দেখতে পেলাম রহিম আরেকটা নৌকা নিয়ে নদীতে নেমেছে। আম্মু ও আমাদের ধরতে আসছে, সিফাত বলল। চল আমরা ছুটি, আমি বললাম। আমরা দৌড়ে গেলাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম আমরা একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে একটা গুহা। আম্মু চল ওই গুহায় লুকাই, সিফাত বলল। আমরা গুহার দিকে গেলাম। দৌড়ে গিয়ে আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আম্মু এখানে অন্ধকার, সিফাত বলল। আমি কিছু দেখতে পাচ্ছি না গি। আমি সিফাতের হাত ধরলাম। আমার সাথে থাক। যেখানে আমি যাব সেখানে তুইও যাবি গি। আমরা গুহার মধ্যে এগিয়ে যেতে লাগলাম, অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাজনীন, সিফাত, আমরা শুনতে পেলাম রহিমের গলা গুহার বাইরে থেকে। আমি জানি তোমরা এখানে, বেরিয়ে এসো। আমরা চুপ করে রইলাম। আমরা আরো গভীরে চলে গেলাম, গুহার আরো ভেতরে। আমি জানি তোমরা এখানে, রহিম বলল। ওর গলা এখন আরো কাছে। আমি তোমাদের গন্ধ পাচ্ছি গি। আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম গুহার আরো ভেতরে। আমরা দেখতে পেলাম রহিম একটা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে আসছে। তোমরা কোথায়, রহিম ডাকল। নাজনীন, সিফাত। আমরা পিছিয়ে যেতে যেতে একটা পাথরে হোঁচট খেলাম। একটা শব্দ হলো। রহিম সেদিকে টর্চ ফেলল। ওখানে কে, রহিম জিজ্ঞেস করল। নাজনীন, সিফাত। আমরা চুপ করে রইলাম। রহিম আমাদের দিকে এগিয়ে এলো টর্চ নিয়ে। নাজনীন, রহিম চিৎকার করল। আমি জানি তোমরা এখানে, বেরিয়ে এসো। আমরা আরো পিছিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম গুহার ভেতরে আরেকটা পথ। আমরা সেই পথে চলে গেলাম। রহিম আমাদের দেখে ফেলল। ওই তো ওরা, রহিম আমাদের পেছনে ছুটে এলো। আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে গেলাম গুহার ভেতরে। গুহার ভেত, নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি কি, রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরে। মা রান্না করছে।
মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো। মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হলো। গতকাল এলাম, তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবন যাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি? সাজিদ বলল, তোকে তো জানি, ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসে। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম, 3 বছর ধরে। ভালো, আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগে। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখে মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে। কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। জেলা শহরে থাকবে কোথায়?
বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি কি? তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছো? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছো তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদে। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত। রাকিব হাসে, মা, এখনো সময় আছে,
আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি, কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে কি। রাকিব অবাক হলো, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হলো। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হলো মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসে। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ, তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হলো। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না। মিথিলা খুশি হলো। ভাইজা, তুমি বিয়ে করছো? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসে। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হলো, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ, তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল, আমরা সময় চাই।
আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনো। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারে না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ। কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হলো না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে।
মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে, রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে? তুমি এখনো সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসে। চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগে। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসে, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদে। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছো। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু, আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো। দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না।
তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও দুটো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছো? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল, জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখায়। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছো, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। ১০ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনো। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছো। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। ৬ মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হলো। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ১৩ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হলো। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ।
আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখে পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা 2। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হলো। রাকিবের স্বপ্ন আরও বড় হলো। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগুলো আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ, আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হলো। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হলো। সবাই বাড়ি ফিরে। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, কি তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে, 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টা জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ে। না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো, পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগে। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছো, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনো সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগুলো আছে। 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে, তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর, সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর, সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছো, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হলো অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ে। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালাগু দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামো। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল।
তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।